আসসালামু আলাইকুম। আমি আয়মান আবার লেখা শুরু করলাম কেরানীগঞ্জ থেকে পবিত্র কোরআন হিফাজ সম্পন্ন করে এক নতুন জীবনের সন্ধানে মাদারীপুরের কালকিনোর পথে পা বাড়ালাম। গন্তব্য ছিল হিফাজ শুনানির মুসলিশ। সেখানে পৌঁছানোর পর আল্লাহর অসীম কৃপায় অপ্রত্যাশিতভাবে একটি মসজিদে ইমামতির সুযোগও জুটে গেল। মাদ্রাসার ভেতরের সেই বিভীষিকাময় অধ্যায় বেরিয়ে ভেবেছিলাম এবার হয়তো কিছুটা শান্তির দেখা পাব, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন ফজরের নামাজের পর তখনও আলো পুরোপুরি ফোটেনি। এক প্রবীণ মুসল্লি প্রায় হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এলেন। তার চোখ মুখে গভীর উদ্বেগ আর অসহায়ত্ব। মিনতি ভরা কণ্ঠে বললেন, হুজুর, দয়া করে একটু আমাদের বাড়িতে চলুন। তার ব্যাকুলতা দেখে আমি কিছুটা অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন চাচা, কোনো সমস্যা? চাচা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো না বাবা, আমার নাতনিটা গত 105 দিন ধরে বড়ি কষ্টে আছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত বড় বড় হুজুর দেখালাম, কিছুতেই কিছু হলো না। তারা যখন আসেন মেয়েটা একদম সুস্থ হয়ে যায়। তাবিজ কবজে দেয়া শেষ হলেই আবার সেই আগের মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাই সব দ্বিধার লজ্জা সরিয়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। চাচার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার আধ্যাত্মিক জগতের অভিজ্ঞতা তো একেবারেই ব্যক্তিগত, গোপনীয়। তিনি কি করে আজ করলেন যে আমি এই ধরনের কিছু করতে পারি? কবিরাজি তাবিজ কবজ তো আমার তেমন পছন্দের বিষয়ও না। তাই খানিকটা নিজেকে গুটিয়ে নিয়ে এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললাম, চাচা, যেখানে এত অভিজ্ঞ ডাক্তার কবিরাজার নামে দামি হুজুররা কিছু করতে পারেননি, সেখানে আমার মতো কোনো সাধারণ কিশোর আপনার কি সাহায্য করতে পারবে? কিন্তু চাচা নাছোড়বান্দা, তার চোখ মুখে দৃঢ় বিশ্বাস। তিনি আরো বিস্ময়কর কথা বললেন, বাবা, তুমি সাধারণ কেউ নও, তা আমরা সবাই জানি। আমার বিস্ময় আরও বাড়ল। সবাই জানেন এর মানে কি? আপনারা আমার মধ্যে এমন কি দেখেছেন? তখন চাচা মুখ খুললেন। তার কথায় এলাকার এক অজানা অধ্যায় উন্মোচিত হল। তুমি হয়তো জানো না, এই মসজিদে বেশিরভাগ মুসল্লি এলাকার প্রভাবশালী এমপি চেয়ারম্যানদের লোক। তারা নিজেদের খেয়াল খুশি মতো মসজিদ চালান। আমি গত 2-5 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছি। এমন কোনো শুক্রবার যায়নি যেদিন টাকা তোলা, নাম লেখা আর হুজুরদের বয়ান নিয়ে মসজিদে হট্টগোল হয়নি। কিন্তু তুমি আসার পর থেকে এই সমস্যাগুলো এমন নিখুঁতভাবে সামলেছ যা আগে কেউ পারেনি। আমি বললাম, শুধু এসব গুণ থাকলেই তো কেউ অতি প্রাকৃতিক কিছু করতে পারে না চাচা। তিনি প্রত্যরে যা বললেন তা আমার কল্পনার বাইরে ছিল। ঈশ্বরে বললেন, হ্যাঁ, আমরাও তাই ভাবতাম। যেদিন না তোমাকে মসজিদে রাতে ঘুমোতে দেখেছি, আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মসজিদে ঘুমানো তো আবার সমস্যা কিসের? চাচা বললেন, তুমি কি অন্য এলাকা থেকে এসেছ? আমার হ্যাঁ সুযোগ মাথা নাড়াতেই তিনি শুরু করলেন, তাহলে শোনো, এই এলাকায় এমন কেউ নেই যে এই মসজিদ সম্পর্কে জানে না। প্রায় 2-5 বছর আগে 2 ভাই একসঙ্গে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল। ভোরের ঠিক আগের দিন রাতে এক ভাইকে রহস্যজনকভাবে খুন করা হয়। তাকে এই মসজিদের জমিতেই কবর দেয়া হয়েছিল। তখন থেকেই রাতের বেলা এই কবরের আশেপাশে অদ্ভুত ভয়ঙ্কর সব কাণ্ড ঘটতে শুরু করে, যা এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। তৎকালীন চেয়ারম্যানের নির্দেশে কবরের আশেপাশে রুকাইয়া করে এখানে মসজিদ নির্মাণ করা হয়, এই ভেবে যে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু কিছুতেই কিছু বদলায় না, বরং এই মসজিদটি রাতের বেলায় যেন এক অশরীরী শক্তির দখলে চলে যায়। তিনি 2 বছর আগে এক ভয়ঙ্কর রাতের কথা শোনালেন। বছর 2 আগের কথা। আমরা 5 থেকে 7 জন মুসল্লি এখানে এসে ইত্তেকাফে বসেছিলাম। রাত তখন খুব বেশি নয়, 1-1টা কিংবা 1:30 হবে। হঠাৎ এক অদৃশ্য শক্তি আমাদের 7 জনকেই টেনে হিচড়ে মসজিদের ছাদে ছুঁড়ে মারল। এরপর যা দেখলাম তাতে আমাদের ভয়ে জান পাখি উড়ে যাওয়া জোগাড়। একটি রক্তমাখা ছুরি হাতে, সারা শরীর বিষধর সাপে জড়ানো, দেহ থেকে মাথা আলাদা এক বিভৎস মূর্তি। তার চোখে মুখে পচা মাংসের থেকে অজস্র পোকা কিলবিল করছিল, আর সেগুলো খলসের মধ্যে ঝরে পড়ছিল। আমরা ভয় আল্লাহ আল্লাহ করতে করতে কোনো মতে ছুটে মসজিদের ভেতরে আশ্রয় নিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আবারও সেই শক্তি আমাদের টেনে হিচড়ে ছাদে নিয়ে আছড়ে ফেল। আমরা সবাই বুঝলাম এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বাধ্য হয়ে ইতেকাফ ভেঙে যে যার বাড়িতে পালিয়ে গেলাম। এরপর বহু বছর এই মসজিদ বন্ধ ছিল। অনেক হুজুর আলেম এসে সমস্যার সমাধান করতে পারেননি। এখানে রাত কাটানোর চেষ্টা করেছেন, কেউ সফল হননি। এই তো মাস 2 আগের ঘটনা। একজন বেশ সাহসী বড় আলেম এখানে ঘুমিয়েছিলেন।
তাকেও টেনে হিচড়ে ছাদে নিয়ে এমনভাবে আছড়ে ফেলা হলো, তারপর তিনি পুরোপুরি ভেঙে পড়েন। চেয়ারম্যানের লোকেরা করা নির্দেশ দিয়েছিলেন, বাইরের কোনো হুজুর এলে তাকে যেন এই মসজিদ সম্পর্কে কিছু বলা না হয়। তুমি এখানে ঘুমাবে জানলে আমি আগেই তোমাকে সব বলতাম। আমি চাচার সমস্ত কথা মন দিয়ে শুনলাম। মসজিদটি তাহলে সত্যি অস্বাভাবিক, কিন্তু এখন অগ্রাধিকার ওই অসুস্থ মেয়েটি। বললাম, চাচা, মসজিদের সমস্যা না হয় পরে দেখা যাবে, এখন চলুন আপনার নাতনিকে দেখে আসি। তার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই আমার মাথার চুলগুলো স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠল। বিপদ সংকেত। তাকিয়ে দেখি বাড়ির চারপাশে গাছের ডালে দেয়ালে অদ্ভুত ভঙ্গিতে গভীর মনোযোগে বসে আছে 4টি সাদা চোখ বিশিষ্ট 7টি ভয়ঙ্কর দর্শন রাক্ষসে পাখি। এগুলোর উপস্থিতি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। আমার চোখ যেন মুহূর্তেই একটা কিছু অনুভব করে নীল। ঘরে ঢুকে দেখলাম একজন পর্দানসীন ধার্মিক মেয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু একই দশা, একেবারে শুকিয়ে কাঠ, যেন কঙ্কালসার। তার শরীর থেকে একটি তীব্র পচা গন্ধ আসছিল, যেন জীবন্ত দেহ পৌঁছে গেছে। তার বাবা কাঁদতে কাঁদতে আমার পাশে এসে বসে ভগ্নকণ্ঠে বলে, হুজুর, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমার মেয়েটি একদম স্বাভাবিক ছিল। তারপর একদিন সকল ছাত্রছাত্রীরা মিলে একসাথে ঘুরতে যায়। ফিরে আসার কয়েকদিন পর থেকেই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। সারাক্ষণ এমনভাবে ছটফট করে যেন কেউ ধারালো ছুরি দিয়ে তার শরীর কাটছে। কি হয়েছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি চোখ বন্ধ করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলাম। অতীন্দ্রিয় উপলব্ধি আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ঘোড়াটি আসলে শুরু হয়েছিল একটি নোংরা কুনজর থেকে। হাই স্কুলে পড়ার সময় একটি ছেলে মেয়েটিকে ভালোবাসত, যদিও সেটাকে ভালোবাসা না বলে কুনজর বলাই ভালো। শিক্ষা সফরে গিয়ে ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটির ধার্মিক হওয়ায় তাকে প্রত্যাখ্যান করে। ইসলাম যা সমর্থন করে না তা সে কোনোভাবেই করতে পারবে না। কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর ছেলেটির রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মনে মনে প্রতিজ্ঞা করে, ও যদি আমার না হয় তাহলে কারোরই হতে দেব না। সে একা কুখ্যাত কবিরাজের শরণাপন্ন হয় এবং মেয়েটিকে কালো জাদুর মাধ্যমে বশীকরণ ও সম্মোহিত করার তাবিজ করে। কিন্তু মেয়েটি ধার্মিক এবং আল্লাহর বিশেষ রহমতে তার আধ্যাত্মিক সুরক্ষা থাকায় সেই জাদুর কোনো প্রভাব তার উপরে পড়েনি। তখন ছেলেটি কবিরাজকে নির্দেশ দেয় মেয়েটিকে যেন মরণবাণ মারা হয়। এজন্য মেয়েটির ব্যবহৃত জিনিসপত্রের প্রয়োজন ছিল। সেই ধূর্ত কবিরাজ তার দুষ্ট জিনদের মাধ্যমে মেয়েটির ব্যবহৃত একটি ব্লেড চুরি করে নিয়ে আসে এবং তাতে ভয়ানক জাদু করে সেটি চালান করে দেয়। উদ্দেশ্য ছিল ব্লেডটি ধীরে ধীরে মেয়েটিকে কাটতে থাকবে। একসময় মেয়েটি মারা যাবে। আমি যখন মেয়েটিকে দেখলাম তখন তার অবস্থা খুবই করুণ ছিল। আর কিছুক্ষণ জাদু চললে হয়তো সে মারাও যেত। সেই পচা গন্ধ আসলে জাদুকৃত শরীরের পচন প্রক্রিয়ার লক্ষণ ছিল। প্রথমেই তাকে বাঁচাতে হবে, তারপর সেই জাদু নষ্ট করার পালা। একটি সম্ভাব্য সমাধান মাথায় এলো। 4টি নীলচে চুল তার কোমরে বেঁধে দেয়া হলো, কিন্তু এতে ভবিষ্যতে কোনো ফেতনার আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে চোখ ধোয়া পানি দিয়ে তাকে গোসল করাতে বললাম। গোসল করানোর পর আমি পূর্ণ বিশ্বাসের সাথে বললাম, আপনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু বিপদ তখনও কাটেনি। সেই কালো জাদুর সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য 7 ফোঁটা তাজা রক্তের প্রয়োজন ছিল। সেই জাদুর উপকরণে ঢালার জন্য মেয়েটির বাবা মা নিজেদের রক্ত দিতে উদ্যত হলে আমি তাদের থামিয়ে বললাম, আপনারা রক্ত দেবেন কেন? যে নিকৃষ্ট লোকগুলো এই জঘন্য কাজ করেছে তাদের রক্ত দিয়েই আমি এই জাদু নষ্ট করব ইনশাআল্লাহ। মেয়েটির নানা এবং বাবাকে সেই জঘন্য কবিরাজের ঠিকানা দিয়ে বললাম, অমুক জায়গায় গিয়ে অমুক ঠিকানায় ওই কবিরাজকে পাবেন। তার আসনের নিচে একটি ব্লেড পাবেন, সেটি জাদু করা ব্লেড। সেই ব্লেডে কবিরাজের 4 ফোঁটা রক্ত আর ওই ছেলেটির 3 ফোঁটা তাজা রক্ত হাত কেটে ঢেলে দিতে বলবেন। যদি রাজি না হয় তাহলে বলবেন আমি তার জিনদের দিয়েই তাকে শেষ করে দেব। আমার বিশ্বাস ছিল এই হুমকি কাজ করবে। তারা নির্দেশমত নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই কুখ্যাত কবিরাজ এবং জাদুঘরা প্লেটটি খুঁজে পেলেন। আমার নাম এবং জিনদের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার পর ভয় সেই প্রতারক কবিরাজও করেছিল। প্লেটে 7 ফোঁটা রক্ত ঢালার সঙ্গে সঙ্গেই মেয়েটির উপর করা সেই মারণবাণ জাদু নিমেষেই উধাও হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আসলে ধূর্ত কবিরাজ বাড়ির আশেপাশে 7টি দুষ্টু জিন পাহারায় রেখেছিল, যাতে কেউ মেয়েটির চিকিৎসা করতে এলেই সে আগে থেকেই খবর পেয়ে যায়, তার জাদু সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। ফলে কেউ যেন আসল সমস্যাটা ধরতে না পারে এবং জাদুর রহস্য উন্মোচিত না হয়।
আমি বাড়িতে ঢোকার আগেই আমার তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মাধ্যমে সেই 6টি জিনকে কাবু করে ফেলেছিলাম। কিন্তু একটি দুষ্টু জিন পালিয়ে গিয়ে সেই শয়তান কবিরাজকে আমার আগমনের খবর দেয়। সে আমার সাথেও তার চালাকি শুরু করে, জাদু স্থগিত করে যাতে আমি বিভ্রান্ত হই। কিন্তু আমার তীক্ষ্ণ দৃষ্টির ক্ষমতার কারণে আমি রহস্য ধরে ফেলেছিলাম। মেয়েটির সমস্যার সমাধান করার পর চাচাকে বললাম, চাচা, আল্লাহর রহমতে আপনার নাতনি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু এখনও একটা কাজ বাকি আছে। আমার সাথে চলুন। মসজিদে গিয়ে চোখ বন্ধ করতেই যেন সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। 2-5 বছর ধরে যে অদৃশ্য শক্তিটা গ্রামবাসীকে জ্বালাতন করছিল, ছাদে টেনে হিচড়ে আছড়ে ফেলছিল, সে আসলে খুন হওয়া সেই হতভাগ্য ব্যক্তিরই কারিনজিন। লোকটি নামাজি হওয়ায় তার কারিনজিনের মসজিদে প্রবেশে কোনো বাধা ছিল না। সমস্যা হয়েছিল লাশ দাফনের সময়। কারিনজিনকে দাফন করার যে বিশেষ দোয়া, সেটি ভুলবশত অথবা অজ্ঞাতবশত পড়া হয়নি। এই কারণেই সে মুক্ত অবস্থায় কবরের আশেপাশে উপদ্রব চালাচ্ছিল। সমস্যাটা অনেক পূর্ণ হওয়ায় পরবর্তীতে হুজুররা পুনরায় জানাজা পড়ে দোয়া করার পরও গ্রামের মানুষ তার উপদ্রব থেকে মুক্তি পায়নি। এর একটা স্থায়ী সমাধান দরকার। নীলচে কালো চুল এমনিতেই আত্মরক্ষার জন্য সেরা, তার সাথে যদি কোরআন তেলাওয়াত যোগ করা হয় তখন তা হয়ে যায় এক অক্ষয় ও অপ্রতিরোধ্য আত্মরক্ষার ব্যবস্থা। তাই আমি আমার 3টি নীলচে চুল উপরে তাতে কুরআন শরীফের বিশেষ আয়াত তেলাওয়াত করতে করতে প্রত্যেকটিতে 3টি করে গেট দিলাম। তারপর চাচাকে বললাম, এই চুলগুলো একটি সবুজ রঙের তসবির সাথে বেঁধে মসজিদের মিনারের সাথে এমনভাবে ঝুলিয়ে দিন যেন সহজে কারো নজরে না আসে। আমি নিশ্চয়তা দিয়ে বললাম, কোনো রকমের নজরদারির প্রয়োজন নেই। আল্লাহর হুকুমে এই চুল আর তাসবি যতদিন এখানে ঝুলবে, যতই ঝড় তুফান আসুক, ইনশাআল্লাহ এই তাসবি বিন্দু পরিমাণও নড়বে না এবং মসজিদেরও সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। আমার কথা শুনে চাচার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি ধন্যবাদ জানালেন। আমি সেই অস্বাভাবিক কবরের রহস্য আর অসুস্থ মেয়ের মরণবান জাদুর সমাধান করে সবার কাছে বিদায় নিয়ে যশোরের পথে যাত্রা শুরু করলাম। মাদারীপুরের এই অধ্যায়টি ছিল আমার প্যারানরমাল জীবনের এক নতুন অভিজ্ঞতা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আজকে আমি আবারও নতুন একটি ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ফাতিমা। তিনি উনার বয়স প্রায় 70 বছরের উপরে হতে পারে। তো উনি বর্তমানে ইউএস আছেন। তো ঘটনাটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে উনার ভাষাতেই ঘটনাটি শেয়ার করেছি। ঘটনার শুরুতে উনি সবাইকে সালাম জানান। তো আমি সরাসরি উনার ভাষায় ঘটনাটি বলতে শুরু করছি। আমার নাম ফাতিমা। আমি বর্তমানে ইউএসএ থাকি। আমার বয়স 70 হবে। আমি কখনো ভাবিনি যে আমার ঘটনাটি আমি কখনো শেয়ার করতে পারব। তো আজ কেন যেন না মনে হলো আমার ঘটনাটি সবার সাথে শেয়ার করি। তো আমার ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল 9 থেকে 10 বছরের মতো। ঘটনাটি মূলত দেশভাগের আগের একটি ঘটনা। তো অনেক আগের ঘটনা। তো যখন ঘটনাটি ঘটে তখন আমরা এমন একটি জায়গায় থাকতাম যেটাকে আগে বর্তমানে তো বাংলাদেশ এবং পাকিস্তান আছে, কিন্তু তখন সেরকম কিছু ওরকমভাবে ছিল না। তো আমরা বাংলাদেশেরই কোনো একটা অংশে থাকতাম। সে যেখানে আমরা থাকতাম সেখানে আমরা একটি ভাড়া ভাষায় থাকতাম। তো কোনো একটি অনিবার্য কারণবশত আমাদেরকে সেই ভাষাটি চেঞ্জ করতে হয়। তো আমার পরে পারিবারিক অবস্থা সেরকম যে খুব ভালো ছিল সেটা বলবো না। তাই আমরা কিছুটা কম বাজেটের মধ্যে একটি বাসা দেখতে শুরু করি। অনেক খুঁজতে খুঁজতে আমার বাবা একটি বাসা পেয়ে যান এবং কিছুদিনের মধ্যেই আমরা সেই বাসায় শিফট হই। সেই বাসায় শিফট হওয়ার পর থেকে আমার কাছে না, শুধু আমার পরিবারের সকলের কাছে বেশ অবাক করা কিছু ব্যাপার সামনে আসতে শুরু করে। ভাষাটার মধ্যে হয়তোবা কোনো সমস্যা ছিল। আগে ভাষাটা কিছুটা বর্ণনা দিয়ে নিচ্ছি। বাসাটি বেশ বড় একটি বাসা ছিল। বাসার সাইজ অনুযায়ী বাসার ভাড়া ছিল বেশ কম, তুলনামূলক অনেক কম। তো যেহেতু আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, আগেই বললাম, তাই এই বাসাটি নিতে আমরা মোটামুটি বাধ্য হই। তো ওই বাসার ভেতরে একটা রুম ছিল, যে রুমের বড় একটা তালা লাগানো ছিল। তো আমরা যখন বাসায় উঠি ওই তালাটা খোলার পর ওই রুমে যখন যাই তখন দেখি যে ওই রুমের মধ্যে শিকল বাঁধা, দেয়ালের মধ্যে ফুটো করে ওখানে কোনোভাবে শিকল বেঁধে রাখা। আর রুমের চারপাশে বিভিন্ন কালো কালো দাগ আর চিটা চিটা দাগ।
মনে হয় যে কোনো একটা পানি বা তরল জাতীয় কিছু পড়ার কারণে অনেকদিন থাকার কারণে সেটা হয়তোবা এরকম কালার হয়ে গিয়েছে। তো সেই বাসায় বসার পর থেকে বেশ কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমরা খেয়াল করতে থাকি। যেমন হচ্ছে জিনিসপত্র এখান থেকে ওখানে চলে যাওয়া, তারপর হচ্ছে রাতের বেলা কারো কান্নার আওয়াজ পাওয়া, কারো হাঁটাহাঁটি শব্দ শোনা। এ ধরনের আওয়াজ আমরা প্রায় প্রতিদিনই পাচ্ছিলাম। তো এরকম হতে হতে একসময় জিনিসগুলোতে আমরা বেশ ইউজড টু হয়ে যাই, কিন্তু তারপরও মানুষের মন তো ভয় তো থাকেই। তো সেই বাসায় উঠার কিছুদিন পরে হচ্ছে আমি খেয়াল করি যে হচ্ছে আমি যখন ওয়াশরুমে যাই তখন মনে হয় যে কেউ আমার পেছন আসছে, এবং মাঝে মাঝে হচ্ছে মুখ ধুয়ে যখন ওয়াশরুমের আয়নাটার দিকে তাকাতাম তখন মনে হচ্ছে আমার মধ্যে কাউকে আমি দেখতে পেতাম, এরকম মনে হতো। তো এগুলো চলছিল। অন্যদিকে হচ্ছে আমার মায়ের ব্যাপারে একটু বর্ণনা দিয়ে নেই। আমার মা খুব রক্ষণশীল পরিবারের এক মেয়ে ছিলেন। আর আমার যে নানি ছিলেন তিনি যতটুকু আমি জানি, যদিও নানির ব্যাপারে আমি তেমন একটা জানি না, আম্মুর কাছ থেকে শোনা ছাড়া তেমন একটা শোনা হয়নি। নানির সাথে নানিকে আমি জীবনে দেখেছিও হয়তোবা খুব কম, তার সাথে আবার তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি। তার শেষ বয়সে তার সাথে আমি বেশ কিছুদিন ছিলাম, সেটা আমি ঘটনার পরবর্তী অংশে আপনাদেরকে জানাচ্ছি। তো আমার নানি লোকমুখে শোনা যায়, এবং মায়ের কাছ থেকেও শুনেছি আমার নানির নাকি জিন পালতেন। উনি ভীষণ পরহেজগার একজন মহিলা ছিলেন। এখন নানির কাছে যেতে সবসময় আম্মু আমাদেরকে নিষেধ করতেন, আমাদেরকে নিয়ে যেতেন না। আমার পরিবারে আমি, আমার ভাই, আমার বাবা এবং মা ছিলাম। তো আমরা যখন আম্মুকে জিজ্ঞেস করতাম যে আম্মু নানি বাড়িতে একবার যাই, নানিকে একটু দেখে আসি, এই কথাটা বলার আগ পর্যন্ত আমি নানিকে কখনোই চোখের দেখা দেখিনি। আম্মু সবসময় বলতো যে না, সেখানে যাওয়া যাবে না, যখন সময় হবে আমি তখন নিজেই নিয়ে যাব। তো হচ্ছে আমি এটাও দেখতাম যে নানি যদি খুব বেশি অসুস্থ না হতেন বা হচ্ছে কোনো ইমার্জেন্সি না হতো, আম্মু নিজেও নানি বাড়িতে যাওয়াকে বেশ এভয়েড করতেন। উনি খুব একটা যেতে চাইতেন না। আমি এটাও দেখতাম যে যখন হচ্ছে আম্মু যেতেন, গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসতেন। তো এভাবেই সবকিছু চলতে থাকে। আর আমাদের বাসার সমস্যাগুলো তো লেগেই থাকে। তো আমি মাঝে মাঝে আম্মুকে বলতাম, আম্মু তুমি একটা কাজ করো না, তুমি যেহেতু বলো যে নানি জিন পালে, আর আমাদের বাসায় যেহেতু এরকম সমস্যা হচ্ছে, এটা তো কোনো মানুষ ঘরে তো সমস্যা হতেই পারে না, কারণ হচ্ছে এই বাসায় তো আর কেউ থাকে না, আমরা 4 জন ছাড়া। তো আমরা 4 জন এক রুমে ঘুমালেও যেহেতু সমস্যাগুলো হচ্ছে, তাহলে তো হয়তোবা কোনো সমস্যা রয়েছে এরকম। তো নানির সাথে একটু কথা বলো। কিন্তু আম্মু পারতপক্ষে নানির সাথে কথা বলা এফজেডি করতেন। তো মূল ঘটনায় ফিরি। আমার হচ্ছে মা একদিন রান্না করতে গেলেন রান্নাঘরে। আমি, আমার বাবা আর ছোট ভাই বসে বসে গল্প করছিলাম। তো এমন সময় হচ্ছে হুট করে আমরা আম্মুর খুব জোরে একটা চিৎকার শুনতে পাই। তো চিৎকারটি শুনতে পেয়ে আমরা যখন আম্মুর কাছে যাব চিন্তা করি, কিন্তু আমরা কেন জানি না 3 জনে কেমন জানি ফ্রিজ হয়ে যাই। যেতে চাচ্ছি কিন্তু কেন জানি যাচ্ছি না। খুব অদ্ভুত একটা ফিলিং ছিল। তো কিছুক্ষণ পর আম্মু আসে। প্রায় 5 থেকে 7 মিনিট পর আম্মু নিজেই আমাদের রুমে আসেন। আসার পর হচ্ছে আব্বুর সাথে রাগারাগি করতে শুরু করেন যে আমি এত জোরে চিৎকার দিলাম, তুমি কি শুনতে পাওনি নাকি যে আমি চিৎকার দিচ্ছি? কোনো একটা সমস্যা হয়েছে তাই তো চিৎকার দিচ্ছি, তুমি কি এখানে যেতে পারতে না? তো তখন আব্বু হচ্ছে আম্মুকে বসানোর পর শান্ত করে বলেন যে আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলো। তখন আম্মু তার গলার দিকে হাত দিয়ে দেখিয়ে দেন যে দেখো এখানে কি হয়েছে। পরে আব্বু আম্মুর গলার দিকে তাকিয়ে দেখেন আম্মুর গলার অনেকটা অংশ পুড়ে গেছে। তো আব্বু জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো? তখন আমার আম্মু যা বলে তা হচ্ছে আমি রান্না করছিলাম, মনে হলো পেছন থেকে কেউ এসে আমার গলায় হাত দিল, সজোরে হাত দিল, আর তার হাত ছিল প্রচণ্ড রকমের গরম। সেই হাত লাগার সাথে সাথে আমার মনে হলো যে আমার এখানে যন্ত্রণা শুরু হলো, পুড়ে যাচ্ছে। এত গরম ম্যাচ ছিল আবার, তাই আমি চিৎকার দিয়েছি। তো আব্বু যখন তখন দেখেন যে সেখানে পুরোপুরি বোঝা না গেল একটা হাতের শেপের মতো কিছুটা বোঝা যাচ্ছে। তো আব্বু তখন আম্মুর সেখানে হচ্ছে পানি ঢালেন, বরফ লাগান আর হচ্ছে মলম লাগিয়ে দেন। তো এভাবে এই ঘটনাটা চলে গেল। তারপর একদিন হচ্ছে আমি কোনো একটা কাজে বাইরে গিয়েছিলাম, কোনো একটা দরকারে দোকানে গিয়েছিলাম আশেপাশে কোথাও। তো হচ্ছে যখন আমি বাসায় ফিরলাম তখন দেখলাম যে একটা মহিলা মহিলাটার আমাদের বাসায় থাকার কোনো কথাই না।
আমি তখন বাসায় গেলাম। আমি বেশ অবাক তাকে দেখে। আমি বাসায় ঢুকে তারপরে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কি কোনো কাজের মহিলা আনছো নাকি যে আমি যে মহিলাকে দেখলাম? তখন আম্মু বলল, না, আমি কাজের মহিলা কেন আনব? আমাদেরকে আর্থিক অবস্থা সেরকম ভালো যে আমরা কাছে মহিলা আনতে পারি। তারপর আমি তখন আম্মুকে সবকিছু জানালাম। আম্মু তখন বলল যে তোমরা আর ওই রুমের দিকে যেও না। তারপর আমি ওই মহিলাকে এরপরে প্রায় সময় দেখা শুরু করি। সে আমার রুমে ঘুরঘুর করতে থাকে। তারপর সব নিয়ে আসে। সব নিয়ে এসে আমাকে বেশ উল্টাপাল্টা কথা বলে, যেমন এ বাসা ছেড়ে দাও, এ বাসা আমার, এ বাসা আর কারো না, এখানে আমি যা চাবো তাই হবে, অন্য কেউ থাকতে পারবে না, থাকলে আমি মেরে ফেলব, এই ধরনের কথাবার্তা বলে। যতভাবে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলা যায় ঠিক সেরকম কথাগুলো সে আমাকে বলতে শুরু করে। তো এক পর্যায়ে আমি আর সহ্য করতে না পেরে আমি আম্মুকে তখন বলি যে আম্মু আমার সাথে তো এরকম হচ্ছে, তো আম্মু আমার কথা শোনেন। আমি আম্মুকে এরপরও বলি যে আম্মু তুমি একটু নানুর সাথে দয়া করে যোগাযোগ করো। আম্মু তারপরও তেমন একটা প্রতিক্রিয়া দেখান না। এরপর একদিন এমন এক ঘটনা ঘটে যার কারণে মোটামুটি আম্মু বাধ্য হয়ে যান ঘটনাটি নানুর সাথে শেয়ার করার জন্য। তো যে ঘটনাটি ঘটে সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। সেটা আমার বাবা প্রচুর সিগারেট খেতেন। উনি বলতে গেলে চেইন স্মোকার টাইপের একজন মানুষ ছিলেন। প্রত্যেক 1-0 মিনিট 1-5 মিনিট বা 3-0 মিনিট পর পর উনার মুখে সিগারেট থাকত। তো উনার আবার একটা অভ্যাস ছিল, সিগারেট খাওয়ার সময় যদি কখনো উনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ত উনি এস্টের মধ্যে সিগারেটটা জ্বলন্ত অবস্থায় রেখে সেখান পরে ওয়াশরুমে চলে যেতেন। ওয়াশরুম থেকে এসে বাকিটুকু খেতেন। তো এরকম একদিন আব্বু সিগারেট জ্বলন্ত সিগারেটের মধ্যে রেখে ওয়াশরুমে গেছেন। তো ওয়াশরুম থেকে উনি বের হয়ে দেখেন উনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই প্রচণ্ড চিল্লাপালার আওয়াজ শুনতে পান। উনি দ্রুত ওয়াশরুম থেকে বের হন। বের হয়ে চিন্তা করেন যে কি হলো, কিসের এত ছিলে পাল্লা। উনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন যে আমাদের বাবা মায়ের রুমের যে পর্দাগুলো ছিল সেগুলো দাউ দাউ করে ধরছে আগুনে, এবং সেখানে ওই পর্দার মধ্যে সিগারেট, যেটা আব্বু জ্বলন্ত সিগারেট রেখে গিয়েছিল সেটা পর্দার মধ্যে এটে আছে লাগানো অবস্থায় আছে, সেটা থেকে আগুন লেগেছে। তো আর চিল্লাপাল্লা বাইরে থেকে মানুষজন চিল্লাপাল্লা করছে, আগুন 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 এরকম করে চিল্লাপাল্লা করছে। তো এলাকাবাসীর সহযোগিতায় এবং নিজেদের চেষ্টায় আমরা পরবর্তীতে অনেক কষ্টে আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ, কারো তেমন কোনো ক্ষতি হয়নি। এসব কিছুর পর আম্মু আব্বুকে প্রচণ্ড বকাবাদ্দি করতে শুরু করে যে তুমি এভাবে সিগারেট খাও, তুমি সিগারেট জ্বলন্ত অবস্থায় রেখে গেছ, কোনো খেয়ালে খাইছ, এই জন্য এরকম হয়েছে, এটাতে অনেক বড় ক্ষতি হতে পারত। কিন্তু আব্বু বারবার আমার মৃত দাদির কসম খেয়ে বলছিল যে আমি সিগারেট এসে দিয়ে রেখে গেছি। আমি কি পাগল নাকি যে সিগারেট আমি ইয়াতে জানলার মধ্যে বা পর্দার সাথে লাগিয়ে লাগিয়ে রেখে যাব? কিন্তু আম্মু কিছুতেই আব্বুর কথা বিশ্বাস করল না তখন। এরপর একদিন আব্বু আবার সিগারেট খাচ্ছিলেন। ওই সময় আম্মুই রুমের মধ্যে ছিল, আম্মুও ছিলেন রুমের মধ্যে। তো সেই দিনও আবার একই কাহিনী ঘটে। আম্মু খুব ভালোমতো খেয়াল করেন যে আব্বু সিগারেটটা ওইখানে রেখে গেছে, কিন্তু হুট করে পর্দার নিচ থেকে আম্মু দেখেন যে আগুনের ফুলকি বের হওয়া শুরু হয়েছে। তারপর আম্মু যখন পর্দার দিকে তাকান তখন দেখেন যে নিচে সিগারেটটা পড়া অবস্থায় আছে, পর্দার সাথে কিছুটা দূরত্বে, এবং আগুন লাগার কারণে পর্দাটা একটু ছিঁড়ে সিগারেটটা নিচে পড়ে গেল। এরকম একটা দৃশ্য দেখলেন আম্মু। তারপর সাথে সাথে আম্মু এশারের দিকে তাকিয়ে দেখেন সেখানে কোনো সিগারেট নেই, জ্বলন্ত কোনো সিগারেট সেখানে নেই। যেহেতু সেদিন আগুন তেমন বেশি ছিল না, তাই আম্মু দ্রুত আব্বুকে ওয়াশরুম থেকে ডাকেন এবং বালতি করে পানি নিয়ে এসে আগুনটা নিভিয়ে ফেলেন। তো সেদিন আম্মুর বিশ্বাস হয় যে আব্বু আসলে সত্যি কথাই বলছিল। তো এর কিছুদিন পর আম্মু চিন্তা করে যে আসলে এখন কি করা যায়। তো এই সমস্যাগুলো দিন দিন বাড়তেই আছে। তো এভাবে চলতে চলতে একদিন একটা ঘটনা ঘটে। সেই ঘটনার বর্ণনা আমি দিচ্ছি। সেটা আমরা খুব যেদিন যখন আগুন লাগে তার আশেপাশের সময়ের এই ঘটনা। এটা খুব কাছাকাছি, হয়তোবা একদিন বা তার পরের দিনের ঘটনা। তো
তো হচ্ছে আমরা সবাই মানে খাওয়া দাওয়া শেষ করে আম্মু আব্বু আমরা চারজন বসেছিলাম। হুট করে আমরা খুব জোরে একটা কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার আওয়াজ শুনে আমরা রুম থেকে বের হয়ে এসে এদিক সেদিক দেখতে থাকি, কিন্তু হচ্ছে কাউকে খুঁজে পাই না যে কান্নার সোর্সটা কি, কোথা থেকে কান্নাটা আসছে, সাউন্ডটা কোথা থেকে আসছে, এটা আমরা অনেক খুঁজি পরেও কোথাও খুঁজে পাই না। সেদিন রাতে হচ্ছে আমরা সেই কান্নার আওয়াজ অনেকক্ষণ শুনেছি, বলতে গেলে প্রায় সারা রাত। যখনই ফজরের আজান পড়ল তখনই কান্নাটা থেমে গেল। এর পরবর্তী দিন থেকে এই জিনিসটা চলতেই থাকলো এবং মানে কান্না দেখা যায় যে যখন কান্না শুরু হয় তখন কেউ হচ্ছে ফুপিয়ে কাঁদে। তার হচ্ছে সময় যত যেতে থাকে তত তার কান্নার তীব্রতা বাড়তে থাকে এবং একসময় চিৎকারে পরিণত হয় সেটা। তো আম্মু হচ্ছে একদিন যখন কান্নার আওয়াজ হচ্ছে তখন একাই রুম থেকে বের হন। বেরিয়ে গিয়ে হচ্ছে ওই দরজাটা, যে দরজাটা লক ছিল, যেখানে হচ্ছে বললাম যে শিকল বাঁধা ছিল, সেখানে গিয়ে দেখেন কান্নাটা সেখান থেকে আসছে। আজ তা আম্মু বুঝতে আর ও সেখান থেকে আসছে এটা তো আম্মু বুঝতেই পারেন। তারপরে দেখেন ওই রুমের ভিতরে কোনো লাইট লাগানো ছিল না, কিন্তু ওই রুমের ভিতর থেকে না কেমন একটা আলো আসছিল, লাল রঙের একটা আলো। এবং উনি দেখতে পেলেন নিচ দিয়ে, যেহেতু দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, উনি দেখতে পেলেন যে একটা ছায়া পড়ছে। ছায়াটা এদিক থেকে সেদিক সরে যাচ্ছে। বারবার মনে হলো যে কেউ বৃত্তাকারভাবে রুমটার ভেতরে পায়চারি করছে এবং তার ছায়াটা ওই আলোর কারণে বাইরে দেখা যাচ্ছে এসে। তো আম্মু এটা প্রচণ্ড ভয় পান। পরদিন সকালবেলা আম্মু চিন্তা করেন যে না, এই সমস্যা যেহেতু এত পরিমাণ বেড়ে গেছে তাই এটা মাকে জানানো উচিত। তো আম্মু সেদিন আমাদেরকে মানে বলেন যে আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমি মানে কাজ আছে, আমি ফিরে আসবো খুব দ্রুত, তোমরা বাসায় ভালো মতো থাকো। তো আম্মু চলে যান। আমরা তখনও জানি না যে আম্মু নানুর কাছে গিয়েছিলেন। তো নর্মালি নানুর কাছে গেলে আমি আগেই বলেছি আম্মু 2 থেকে আড়াই ঘন্টা পর ফিরে আসেন, কিন্তু সেদিন আম্মু সকাল 1-2 দুপুর 1-2টার দিকে বের হয়ে যান, কিন্তু ফিরে আসেন রাত 4টার দিকে। প্রায় 1-2 ঘন্টা সময় লাগে। তো আম্মু যেদিন যখন ফিরে এলেন তখন হচ্ছে দেখতে পেলাম যে উনি ঘরে ফিরে এসে মানে কাপড় চুপড় চেঞ্জ না করে সেই অবস্থাতেই ব্যাগ থেকে একটা ছাইয়ের মতো একটা কাগজ বের করলেন। সেই কাগজের ভেতরে মানে ছাই কালারের কিছু ছিল, গুঁড়ো টাইপের কিছু ছিল। তো আম্মু সেই গুঁড়ো নিলেন, নিয়ে হচ্ছে দরজার চারপাশে ছড়িয়ে দিলেন। এরপর হচ্ছে তিনি একটা মানে ছোট মাটির পাত্র বের করলেন, একদম ছোট মানে প্রদীপ জ্বালায় যে পাত্রগুলোর মধ্যে, সেগুলো নিলেন। নিয়ে হচ্ছে সেখানে একটু ঘি দিলেন। ঘি দেওয়ার পর সেখানে মানে ব্যাগ থেকে বের করে একটা সুতো রাখলেন, মোটা সুতো। সেখানে আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়ে একটা কাগজ বের করেন, আবার পাশ থেকে বের করে সেই কাগজটা পুড়িয়ে ফেলেন। পুড়িয়ে ফেলার পর সেই ছাইটুকু আবার হচ্ছে সেই তেলের মধ্যে মানে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেন। দিয়ে সেই ঘিটা হচ্ছে আবার দরজার সামনে ছড়িয়ে দেন। তো এই কাজ করার কিছুক্ষণ পর আমি যখন মানে রুমের মধ্যে আসার পর আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু তুমি এটা কি করলা, তুমি কোথায় গেছিলা? তখন আম্মু বলে যে আমি তোমার নানুর কাছে গিয়েছিলাম। কোনো প্রশ্ন তোমরা করো না, যেটা করছি মানে বুঝে শুনি করছি। তোমরা আজকে রাতে বাইরে যেও না। তো রাতে খাওয়া দাওয়া করে তো বাইরে যেতেই হয়। তো খাওয়া দাওয়ার পরে যখন রুমের মধ্যে ফিরছি আমরা সবাই একসাথে, তখন দেখতে পাই যে দুটো বিড়াল, একটা ছিল ধূসর কালারের, আরেকটা ছিল কিছুটা কালচে কালারের, মানে বেশ কালোই ছিল ওটা। এই বিড়াল দুটি ছিল স্বাভাবিক বিড়ালের থেকে বেশ বড় সাইজের এবং মানে বিড়াল দুটি কাউকে দেখে ভয় পাচ্ছে না। আমাদের 4টা মানুষ এখান থেকে হেঁটে যাচ্ছি, মনে হয় যে ওদের মানে কোনো প্রতিক্রিয়াই নেই। ওরা মানে অপর দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসে হুট করে কি ওই রুমটার সামনে দাঁড়িয়ে পড়। আমাদেরকে দেখে ওই রুমের সামনে মানে ওই বন্ধ রুমটার সামনে দাঁড়িয়ে পড়ল। পরে মানে হুট করে মনে হলো যে একটা বিল ইশারা দিয়ে মাথাটা একটু নাড়িয়ে মানে বুঝাতে চাই যে আমরা যাতে ভেতরে চলে যাই। আমি জানি না আমি আসলে সঠিক দেখেছি কিনা, আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। তো আমরা রুমে চলে যাই। সেদিন রাতে মানে মনে হয় যে আমাদের বাড়িতে ভূমিকম্প চলছে, মানে খাট পালং সব কাঁপতে শুরু করে, একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। আর সারাটা রাত বিড়ালের প্রচণ্ড আওয়াজে মানে আমরা কেউই ঘুমাতে পারিনি। মনে হচ্ছে যে বিড়াল এমনভাবে মারামারি করছে যেন হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছে। এত মারামারি করছে মানে একটু পরে একে মারছে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে ও আবার ওকে মারছে। মানে ধস্তাধস্তি শব্দ আর হচ্ছে বিড়ালের কর্কোয়া, যেগুলোতে আমাদের মানে বাসার পরিবেশ একদম ভারী হয়ে যায়। আর একটু পর পরে বাসা কেঁপে কেঁপে ওঠা শুরু করে।
মানে হচ্ছে কি বলব, মানে ভূমিকম্পের মতো শুরু হয়। তো পরদিন সকালবেলা আমরা মানে আয়ান দেওয়ার পরে যখন শব্দ মানে কমে যায় তখন আমরা ঘুমাই এবং ঘুম থেকে উঠে সকালবেলা হচ্ছে আমরা যখন রুম থেকে বের হওয়ার পরে দেখি যে ওই রুমটার সামনে মানে রক্তের দাগে ভরা। রুমের দরজা রক্তে ভেজা, রুমের দেয়াল রক্তে ভেজা, রুমের দরজা খোলাই ছিল সেদিন। সকালবেলা আমরা উঠেই দেখি রুমের দরজা খোলা। তো ভিতরে গিয়ে দেখি সমানে রক্তের ছিটা। তারপরে হচ্ছে দরজার মধ্যে রক্তের ছিটা লেগেই আছে, লেগেই আছে। তো আব্বু হচ্ছে বাইরে থেকে কয়েকজন লোক নিয়ে আসে সেগুলো পরিষ্কার করার জন্য। তো সেগুলো পরিষ্কার করে যখন লোকগুলো চলে যাচ্ছিল তখন হচ্ছে আব্বু তাদেরকে মানে বাইরে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিয়ে যাওয়ার সময় এক লোক আব্বুকে বলেন যে আচ্ছা আপনারা এই বাসাটা খোঁজ কোথা থেকে পেলেন? তখন আব্বু বলে যে এটা হচ্ছে মানে আমরা বাসা চেঞ্জ করতে হয়। তো অনেক খোঁজাখুঁজি কারণে ব্রোকারের মাধ্যমে বাসাটা আমরা পাই। তো তখন ওই লোকটা বলে আচ্ছা ব্রোকার কি আপনাদেরকে কিছু বলেন নাই? তখন আব্বু বলল যে কেন, ব্রোকার কি বলবে? তখন বল যে এই বাসায় তো একটা সমস্যা আছে। তখন আব্বু জিজ্ঞেস করেন যে কিসের সমস্যা? তখন বলে যে আমি হচ্ছে এই এলাকাতে এরকম ধোয়া মোছার কাজ, তারপর রং করার কাজ, এগুলো সবসময় করে থাকি। তো এই বাসায় আমাকে বুধবার ডাকা হয়েছে, কিন্তু আমি এর আগে কখনো আসি নাই। যেহেতু আপনারা কারণ বাসায় এর আগে খালি ছিল, আর যেহেতু এখন আপনারা থাকেন তাই হচ্ছে আমি আসার সাহস করছি, না হলে হয়তোবা আমি আসতাম না। তখন আবু জিজ্ঞেস করেন যে আপনি একটু ভেঙে বলেন তো ব্যাপারটা। তখন ওই লোকটা বলে যে এই বাড়িতে একটা মহিলা থাকতেন একাই। ওই মহিলা সবাই মানে লোকমুখে শোনা যায় যে ও মহিলা নাকি কালো জাদু করতেন। আর হচ্ছে যেই রুমটা আজকে খুব পরিষ্কার করে দিলাম সেই রুমে উনি হচ্ছে মানুষদেরকে ধরে বেঁধে রাখতেন এবং তাদের উপর কালো জাদু করতেন। সারা রাত সেই বাসা থেকে ভজঙ্কর ভজঙ্কর শব্দ শোনা যেত। তো ভয়ে কেউ হচ্ছে তার বাসায় যেত না বা তার ব্যাপারে কেউ কমপ্লেন করত না। কারণ হচ্ছে মানুষ যখন চিন্তা করত এই মহিলা তো কালো জাদু করে, যদি হচ্ছে মানে আমরা তার ব্যাপারে নালিশ করি বা তাকে আটকাতে চাই তাহলে যদি আবার আমাদের উপর জাদু করে দেয় তাহলে তো সমস্যা, তাই ভয়ে কেউ যেত না। কিন্তু এক এলাকাবাসী একবার করছিলেন কি এরকম সমস্যা দেখে উনি আর থাকতে না পেরে মানে ওই বাসার প্রতিবেশী ছিলেন তিনি, উনি থাকতে না পেরে উনি মানে পুলিশে কমপ্লেন্ট করেন। তো পুলিশ এসে সেই মহিলাকে ধরে নিয়ে যায় এবং সেখান থেকে মানুষের কঙ্কাল হাড্ডি মানে মৃতদেহের ধ্বংসাবশে সেগুলো উদ্ধার করা হয়। পরবর্তী স্টেজে সেই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও সেই মহিলা হচ্ছে জেলখানার ভিতরেই মানে হচ্ছে কোনোভাবে আত্মহত্যা করে। এরপর থেকেই বাসা খালি ছিল, প্রায় 1015 বছর খালি ছিল। আপনারাই প্রথম হচ্ছে 1015 বছর পরে থাকতে এলেন। তখন হচ্ছে আব্বু বেশ ভয় পান এগুলো শুনে ভয় পাওয়ার পর আব্বু হচ্ছে আম্মুর কাছে এসে সবকিছু বলেন। তখন আম্মু বলেন যে তুমি যে আমাকে এগুলো বললা এগুলো আমি আগে থেকেই জানি। তখন আব্বু বললেন যে তুমি জানো তাহলে তুমি আমাকে বলো না কেন? তখন আম্মু বলেন যে আমার মায়ের কাছে ওদিন গিয়েছিলাম না, আমার মা আমাকে সবকিছু জানিয়েছেন। তো এই সমস্যাগুলো এখন আর নেই, এটা আর কোনো প্রবলেম হবে না। সমস্যা তো ছিল না, কিন্তু হচ্ছে আমাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। এমন হচ্ছিল যে ওই বাসায় থাকার পর থেকে আমাদের আর্থিক অবস্থা মানে ক্রমাগত খারাপ হয়েই চলেছে, ভালো হওয়ার কোনো নাম নেই। পরবর্তীতে এমন অবস্থা হয় যে আমরা বাসা ভাড়ার এফোর্ড করার যোগ্যতা আমাদের থাকে না। তো আমার নানুর সাথে আম্মু কথা বলেন এবং নানু তখন বলেন যে ঠিক আছে, আমি যেহেতু আমার বাসায় একাই থাকি তাই তোমরা হচ্ছে মানে আমার বাসায় চলে আসো। তো নানু হচ্ছে মানে একাই থাকতেন একটা বাসার মধ্যে, বেশ বড় সব বাসা। আমার নানা বাসাটা করে দিয়ে গিয়েছিলেন মারা যাওয়ার আগে। তো পাশে নানু একাই থাকতেন। আর নানুর এ ধরনের জিন পালার সমস্যার কারণে হচ্ছে আম্মু তার সাথে থাকতেন এবং নানুর সাথে কেউই থাকতেন না। নানু শুধুমাত্র একজন কাজের লোক ছিল যে হচ্ছে মানে এসে নানুর কাজটাজ করে দিয়ে সন্ধ্যার মধ্যে চলে যেত। আবার কিন্তু পুরা বাসায় আমার নানু একাই থাকতেন। তো প্রথমবারের মতো তখন আমি নানুর সাথে দেখা হয়। আমি যখন যাই উনি হচ্ছে খুব মানে আন্তরিকতার সাথে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, আমাকে এসে জড়িয়ে ধরেন। আমাকে মানে বলতে থাকেন যে নানু ভাই তুমি কেমন আছো, তোমাকে তো আমি এর আগে দেখছি, ছোট অবস্থায় দেখছি, কিন্তু তুমি তো আমাকে এর আগে দেখো নাই। তো আমি নানুকে দেখে হচ্ছে খুব আবেগাপ্লুত হয়ে পড়ি এবং মানে একরকমের চোখে পানি চলে আসে, আর আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরি।
রাখি কিছুক্ষণ। তো নানুর বাসায় গিয়ে যখন হচ্ছে ভেতরে যাই তখন দেখি যে মানে কম করে হলো 30 থেকে 40টা বিড়াল, এবং ওই 30 থেকে 40টা বিড়ালের মধ্যে হচ্ছে আমি ওই ঘুষ একটা বিড়াল আর কালো বিড়ালটাকে দেখতে পাই। আমি তখন নানুকে জিজ্ঞেস করি, নানু এই বিড়াল দুইটা আমি বাসায় দেখলাম, এরা আবার এখানে কিভাবে এল? তখন নানু বললেন যে এরা তোমার এবং আমাদের বন্ধু, এরা আমাদের উপকার করবে। তো আমি তখন নানুর কথা কিছু বুঝি না, যে বিড়াল আবার বন্ধু কিভাবে হয়, কারণ আমি তো তখন ছোট ছিলাম, আমার বয়স 9 কি 10 বছর হবে। তো আমি এত কিছু তো জানতাম না, বুঝতামও না। কিন্তু বিড়ালগুলো ছিল অনেক বড়, কারণ স্বাভাবিক বিড়াল তো আমি দেখছি, কিন্তু এই বিড়ালগুলো ছিল অনেক বড়। তো এদেরকে দেখে আমার মনের মধ্যে কিছুটা ভয়ের কাজ করত। তো দুপুরবেলা যখন নানুর ওখানে বাসায় খেতে বসি তখন আমাদের পেছন পেছন বিড়ালগুলো চলে আসে, মানে সবগুলো বিড়ালই রুমের মধ্যে চলে আসে এবং রুমের এক কোনায় গিয়ে সবগুলো একসাথে গিয়ে বসে, এমনভাবে বসে মানে খুব সুশৃঙ্খলভাবে বসে চুপচাপ বসে থাকে, মানে খাবারের উপর হামলা করছে না, কিচ্ছু করছে না, জাস্ট চুপচাপ সুশৃঙ্খলভাবে বসে আছে। তো কিছুক্ষণ পর তাদের আমি খেয়াল করে দেখি যে তারা আমার দিকে তাকায় আছে এবং আমার খুব ভয় লাগতে শুরু করে। তখন নানু জানি না কাকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা একটু বাইরে যান, বাচ্চাটা ভয় পাচ্ছে, আপনারা এখন এখানে থাকিয়েন না। আর বিড়ালগুলো একদম বাধ্যের মতো সুন্দর মতো লাইন ধরে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি তখন বেশ অবাক হলাম। অবাক হয়ে নানুকে জিজ্ঞাসা করলাম যে নানু এটা কি হলো? তখন নানু বললেন যে তুমি মানে এখন তোমাকে কিছু বলবো না, তুমি পরবর্তীতে বুঝতে পারবা, আরেকটু বড় হলে তুমি বুঝতে পারবা। তো কিছুদিন পর একদিন সকালবেলা আমি হচ্ছে হাঁটছিলাম, নানুর বাসায় অনেক বড় একটা করিডোর ছিল, তো কড়ি ধরে হাঁটছিলাম। তখন নানু মাকে বলল যে খাবার হতে আর 5 মিনিট সময় লাগবে, তুমি একটু ঘরটা মানে বাসাটা ঘুরে দেখো। তো আমি কড়ি দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একবার হচ্ছে আমি একটা বিশাল বট গাছের সামনে এসে পৌঁছাই, মানে করিডোরটার বাইরে একটা বিশাল বট গাছ। এবং খুব অবাক ব্যাপার হচ্ছে ওই গাছটা গায়ে সমানে তাবিজ বাঁধা, এক একটা এক এক কালারের, কোনটা কালো, কোনটা সাদা, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা হলুদ, এরকম কালারের একটা তাবিজ বাঁধা, মানে অসংখ্য তাবিজ বাঁধা। আমি ফিরে এসে নানুকে জিজ্ঞেস করি, নানু এই গাছটা এরকম কেন? তখন নানু বললেন যে দুনিয়াতে তো ভালো খারাপ সবই আছে না, তা আমরা হচ্ছে ওই গাছটা হচ্ছে ভালো গাছ, ওই গাছের মধ্যে আমরা খারাপগুলোকে বেঁধে রেখে দিচ্ছি যাতে করে ওরা বের হতে না পারে। তো আমি তখনও নানুর কথা কিছু বুঝি নাই। তো একদিন রাতের বেলা হচ্ছে আমি মানে ছাগল লাগার শব্দ পাই, তখন আমি বের হই, রুম থেকে বের হয়ে দেখি যে নানু মানে বাসার দরজার সামনে বসেছে এবং নানুর সামনে বিশাল বড় লাইন বলতে মানুষজন এসেছে নানুর কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু নানু কি ডাক্তার? তখন আম্মু আমাকে বলে, না তো, তোমার নানু তো ডাক্তার না। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করি, তাহলে এত মানুষ নানুর কাছ থেকে কিসের চিকিৎসা নিতে আসছে? তখন আম্মু বলেন যে এটা ওই চিকিৎসা না, এটা আলাদা চিকিৎসা, সেটা তুমি বুঝবে না। তো সেদিন হচ্ছে আমি দেখলে খেয়াল করলাম যে যারাই চিকিৎসা নিতে আসছে প্রত্যেকের কাছে একটা করে ছাগল রাখা। তো ছাগলগুলো হচ্ছে চিকিৎসা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে ছাগলগুলো হচ্ছে নানুর যে কাজের লোকটা ছিল তার কাছে দিয়ে যাচ্ছে, এবং সে হচ্ছে বাড়ির পেছনে একটা জায়গা ছাগলগুলোকে বেঁধে আসছে, এবং সেই ছাগলগুলো ডাকাডাকি সব পাচ্ছিলাম। তো নানুকে আমি সব শেষ হয়ে গেলে, নানুর কাজ শেষ হয়ে গেলে আমি নানুকে জিজ্ঞাসা করি যে নানু এই ছাগলগুলা মানে তুমি কি আমাদেরকে খাওয়ানোর জন্য আনছো, রান্না করে খাওয়াবে? তখন নানু বললেন যে না, এগুলো আমাদের খাবার না, এগুলো হচ্ছে আমাদের বন্ধুদের খাবার। ওই যে তুমি আমার বন্ধুদেরকে দেখছো না, বিড়ালগুলোকে, ওটা ওদের খাবার, এটা ওরা খাবে, ওরা তো আমাদের উপকার করে, ওদেরও তো খাওয়ার দরকার পড়ে, তাই হচ্ছে এটা ওদের জন্য, এটা আমাদের জন্য না। ওরা যদি খুশি হয়ে আমাদেরকে দেয় তাহলে হচ্ছে আমরা খেতে পারি, কিন্তু ওদের কাছ থেকে আমরা চাই নিতে পারবো না। তো সেদিন রাতে হচ্ছে আমি রাত প্রায় 3টা সাড়ে 3টার দিকে কুট করে আমার ঘুম ভাঙে, আমি শুনি যে ছাগলের মানে চিৎকার চেঁচামেচি শব্দ। পরে হচ্ছে আমি দৌড়ে গিয়ে নানুকে জড়িয়ে ধরে ধরে বলি যে নানু এরকম সাউন্ড হচ্ছে কেন? তখন নানু বলেন যে ভয় পেও না, এটা হচ্ছে তোমার ওই যে বন্ধুদের কথা বলছিলাম না, ওরা ওদের খাবার খাচ্ছে, তোমরা ভয় পেও না। তো ভয় না পেয়ে আমরা, যদিও নানু মানে আমাদেরকে বুঝিয়েছিল যে আমরা ছোট ছিলাম, তাও তো ভয় পাচ্ছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে একটা ছাগল চামড়া ছাড়ানো, মানে গায়ে কোনো চামড়া নেই,
মনে হচ্ছে যে খুব সুন্দর করে চামড়া ছাড়িয়ে মানে পুরো ছাগলটা থেকে চামড়াটা ছাড়িয়ে ছাগলটা মানে ধুয়ে মুছে রেখে গেছে কেউ। তখন নানু বললেন যে তুমি যে খাইতে চাইছিলা না ছাগল, এজন্য হচ্ছে তোমার বন্ধুরা এই ছাগলটা তোমাদের খাওয়ার জন্য রেখে গেছে। তো সেদিন রান্না করে আমরা সবাই সেই ছাগলটা খাই। এভাবে হচ্ছে নানুর বাসায় থাকতে শুরু করি। তো একসময় আমার নানুর তো বয়স ছিল তখন অনেকেই, মনে হয় 6-0-6-5 বছর হবে। উনি বেশ দুর্বল টাইপেরও ছিলেন, মানে খুব একটা চলাফেরা করতে পারতেন না। তো একটা সময় হয় যখন হচ্ছে তিনি ইন্তেকাল করেন। তো নানুর ইন্তেকাল করার পর হচ্ছে আগে দিয়ে নানু আমার আম্মুকে বলে যান যে মা এই যে আমার এই বন্ধুগুলো আছে, তোমাদের বন্ধুগুলো আছে, আমি যাওয়ার পরে এরাও চলে যাবে, তোমরা শুধু একটা কাজ করবা, ওই যে গাছটা দেখছো না, ওই গাছে মোটামুটি 3-5টার মতো কালো তাবিজ আছে, সেই তাবিজগুলো খুলে একটা পানিতে একটা তোমাদেরকে দোয়া দিয়ে যাচ্ছি, এই দোয়াটা পরে ওই পানিতে ডুবিয়ে রাখবে। ওই পানিটা একদিন মানে তাবিজগুলো একদিন ডুবিয়ে রাখবে এবং ওই পানিটা পরের দিন সকালবেলা ওই গাছের গুড়ায় ঢেলে দিবে, আর কিচ্ছু করার দরকার নেই। তো আম্মু নানু মারা যাওয়ার পরে আম্মু হচ্ছে সেই অনুযায়ী কাজ করেন। নানুর জানাজা যখন হয় মানে আমি আব্বুর কাছে যতটুকু শুনেছি যে এত বেশি মানুষ হয়েছিল যেটা সম্ভবই না, মানে কোনোভাবেই সম্ভব না। অনেক মানুষ ছিল সেখানে এবং প্রত্যেকটা মানুষের চেহারা না দেখতে খুব কাছাকাছি এবং মানুষগুলোর চেহারা বেশ ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে এরকম টাইপের, কিন্তু চোখগুলো সবার কেমন জানি একই রকম মনে হচ্ছিল দেখে, যে আরে এর চোখ দেখলে এরকম, আরেকজনের চোখ একই রকম এরকম মনে হচ্ছিল। তো নানু মারা যাওয়ার পর হচ্ছে আম্মু নানুর কথামতো কাজগুলো করেন। নানু যতদিন পর্যন্ত আম্মু সেই কাজগুলো না করেন ততদিন পর্যন্ত সেই বিড়ালগুলো আমাদের বাসায় ছিল, আশেপাশে ঘুরঘুর করত, কিন্তু খুব কান্নাকাটি করত। মানে দেখা যেত যে কোথাও বসে খুব চিৎকার করছে, মনে দেখে মনে হতো যে খুব কান্নাকাটি করছে, এরকম করত। তো আম্মু যখন নানুর বলা কাজগুলো করেন তার পরের দিন থেকে একটা একটা করে বিড়াল মানে গায়েব হতে শুরু করে। পরবর্তীতে একটাই বিড়াল থাকে, সেই বিড়ালটা আম্মুর সাথেই ছিল। আমি একটু এরপর যখন ওই বিড়ালটাকে মানে আমার খুব পছন্দ ছিল, ওটা ছিল একটা মানে ক্যালিক কালারের বিড়াল, মানে গায়ের মধ্যে কালো সাদা ধূসর তারপর হচ্ছে কমলা হলুদ এই টাইপের কালার ছিল তার গায়ের মধ্যে। ওটা আমাদের সাথেই থাকতো। তো ওটাকে আমি আবার খুব পছন্দ করতাম, খুব আদর করতাম। ও সবসময় আমাদের সাথেই থাকতো, মানে আমার সাথে খুব বেশি লেগে থাকতো। তো বিড়ালটা একদিন হচ্ছে মানে হুট করে হারিয়ে যায়। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু বিড়ালটাকে খুঁজে তো পাইতেছি না। তখন আম্মু বলে যে আমি তখন একটু বড় হই, আমার বয়স মনে হয় তখন 1-5-1-6 বছর হবে। তখন তো আমার জিন নিয়ে মোটামুটি আইডিয়া হয়, কারণ তখন থেকে আমি হচ্ছে কোরআন মাজিদ পড়া শুরু করি, সেখানে তো সূরা জিন ছিল। আমি আম্মুর কাছে জানতে চাইলে আম্মু আমাকে সবকিছু বুঝিয়ে বলেন। তখন আম্মু আমাকে যখন জিজ্ঞেস করলাম যে বিড়ালটা খুঁজে পাচ্ছি না, তখন আম্মু আম্মুকে বলে যে ও ছিল আমাদের বন্ধু, ও বিড়াল ছিল না, আসলে ও ছিল জিন। ও বিড়ালের রূপে আমাদেরকে রক্ষা করত। একটাই ছিল, বাকিগুলো সব আগেই চলে গিয়েছিল। তো আমার নানু ওর কাছে অনুরোধ করে গিয়েছিল যে ও যাতে ওর শেষ বয়স পর্যন্ত থাকে, এবং ও অনেক বয়স্ক ছিল। আসলে সত্যি কথা কি, ও মারা গেছে। ও বুঝতে পারছিল যে ও মারা যাবে, তাই হচ্ছে ও চলে গেছে। ও তোমার নানুকে বলে গিয়েছিল যে যখন ওর মনে হবে যে ও শেষ সময় ঘনিয়ে আসছে ও চলে যাবে, আর যদি ও মারা যায় তাহলে ও একটা সাইন দিয়ে যাওয়ার কথা বলছিল যে ওই বট গাছের মধ্যে আরেকটা কালো তাবিজ পাওয়া যাবে বাঁধা অবস্থায়। তো আমি গত 2 দিন আগে সেই বট গাছে একটা কালো তাবিজ বাঁধা অবস্থায় দেখছি, তার মানে ওই জিনটা মারা গেছে। তো এটা শুনে আমার খুব কষ্ট হয় যে ওকে তো আমি জিন হিসেবে দেখিনি, ওকে তো আমি বিড়াল হিসেবে দেখছি, আমার পালিত বিড়াল হিসেবে দেখছি। তাই আমার ওর জন্য খুব মন খারাপ হচ্ছিল। তো এরপর আস্তে আস্তে হচ্ছে বড় হলাম, বড় হয়ে বিয়ে শাদী হলো, হাজবেন্ডের সাথে ইউএস চলে এলাম। এই ছিল মেইনলি আমার ঘটনা। আমি জানি না ঘটনাটা ভয়ের কিনা, কিন্তু আমার কাছে হচ্ছে ওই যে বাসায় আমরা ছিলাম, যে বাসায় ওই কালো জাদুকরী মহিলা ছিল, সেই ঘটনাটা প্রচণ্ড ভয়ের ছিল। আর নানুর কাছে যখন আসলাম তখন যে আমি মানে জিনকে দেখলাম, আমি তো সেটা তখন জানতাম না, কিন্তু আমি বয়স যখন আমার 1-5-1-6 বছর হলো তখন আমি জানতে পারলাম যে না, আসলে নানুর সাথে যেগুলো ছিল ওগুলো জিন ছিল। তো এই ছিল আমার ঘটনা। আপনারা সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, এই কথা বলে হচ্ছে ফাতিমা তার ঘটনা শেষ করেন। তো এই ছিল আজকের ঘটনা। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খামের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। খেলবে মিউজিক ইউ আলা রিটার্নস উইথ রাসেল। শুনছিলেন সিফাতের পাঠানো একটি অডিও ক্লিপ। আশা করছি সেই ক্লিপটি আপনাদের ভালো লেগেছে। আমরা এই মুহূর্তে সাবিতের পাঠানো একটি অডিও ক্লিপ শেয়ার করতে চাই এবং সেই সাথে শেষ করতে চাই এই অডিও ক্লিপের মাধ্যমে আমাদের আজকের এই এপিসোডটি। তো চলুন আমরা শেষ অডিও ক্লিপটি শুনে আসি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সকলের প্রিয় খামের একজন মডারেটর হিসেবে কাজ করছি। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। যেই ঘটনাটি আমাকে বলেছেন ফাইজান ভাই নামের একজন ভদ্রলোক। তো ফাইজান ভাই যখন আমাকে ঘটনাটি বলেছেন, উনি আমাকে এটা বলেছেন যে এই ঘটনাটি একটি বিয়ের সময়কালীন ঘটনা। উনার আম্মুর তরফ থেকে একজন কাজিন অর্থাৎ উনার খালক ভাই বিয়ের সময় ছিল এই ঘটনাটা। তো ওনাদের দুই ভাই আসলে কাজিন কম, মানে ভাই বেশি ছিল। উনারা একজন আরেকজনকে এতটা বেশি হচ্ছে আপন করে ভাবতেন। দুই ভাইদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো সম্পর্ক ছিল বলার কারণটা আপনারা অবশ্যই শেষে জানতে পারবেন। সো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। তো ফাইজান ভাই বলেন যে যখন উনার কাজিনের বিয়ে ঠিক হয়, ওনাদের ইচ্ছা ছিল যে দুই কাজিনের একসাথেই বিয়ে ঠিক হবে এবং উনারা একই দিনে বিয়ে করবেন। কিন্তু আসলে এটা হয় না। আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো বা অন্যরকম ছিল। তো উনার খালাতো ভাইজের বিয়েটা আগে ঠিক হয়ে যায়। তো উনার খালাদা ভাইজের বিয়ে যখন ঠিক হয়, তখন উনারা হচ্ছে একটা রিসোর্টের মতো একটা জায়গা, উনারা হচ্ছে ফুল একটা এনজয়মেন্ট বা হচ্ছে ফুল ভাইবটাকে ধরে রাখার জন্য ভাড়া করে ফেলে। তো রিসোর্টের ঠিকানাটা আমাকে উনি বলতে মানা করায়, আমি আপনাদেরকে ঠিকানাটা বলতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ঘটনায় ফিরে, তো রিসোর্ট ভাড়া করার পরে ভাই হচ্ছে মানে ফাইজান ভাই মোটামুটি প্রায় 1 মাসের ছুটি নিয়ে ফেলেন উনার কাজিনের বিয়েতে সামিল হওয়ার। তো যেদিন হচ্ছে উনারা সেখানে যান, তখন দেখেন যে একবারে এলাহি কান। আশেপাশে এত সুন্দর লাইটনিং, তারপর হচ্ছে এত বিভিন্ন ধরনের প্লে প্রোগ্রাম, সুইমিং পুল, গান বাজনা, ক্রিকেট গ্রাউন্ড, তারপর হচ্ছে সন্ধ্যের দিকে ছেলে মেয়ে মানুষের গানের প্রতিযোগিতা। মানে একটা বিয়েতে যতটুকু এনজয় করা যায় আর কি। এরপরে কাজিনদের হ্যাং আউট, মানে অনেক কিছু, অনেক এলাহি ব্যাপার। তো মোটামুটি প্রথম দিন যখন হচ্ছে সমস্ত প্রোগ্রাম শেষ করে ফাইজান ভাই রাতে শুতে আসেন, তখন উনার জন্য একটা ইন্ডিভিজুয়াল রুম ব্যবস্থা করা হয়, যেহেতু উনি গেস্ট। তো উনি যখন রাতের বেলা শুয়ে থাকেন, ঘুমিয়ে গেলেন। উনি খুবই টায়ার্ড ছিলেন সারাদিন প্রোগ্রামের পরে। তো উনি যখন ঘুমাচ্ছিলেন, তখন উনি একটা স্বপ্ন দেখেন। খুবই অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। উনি দেখেন যে উনি নিজে বিছানায় ঘুমিয়ে আছেন এবং উনি আবার নিজেই বিছানার সামনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ উনি নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখছেন। এবং এই স্বপ্ন দেখতে পাচ্ছেন যে উনার আশেপাশে আরও কিছু ব্যক্তিবর্গ রয়েছে, যারা একে অপরের সাথে ফিসফিস করে বলাবলি করছে যে এই ছেলে এখানে কি কারণে ঘুমাচ্ছে, এটা তো আমাদের রুম, ও কেন আমাদের রুমটা নিয়ে নিল, আমরা তো ওকে এই রুমে এলাও করব না, আমরা চাই না ও এখানে থাকুক। তো তখন যেই ফাইজান ভাইটা দাঁড়িয়ে ছিলেন বেডের সামনে, উনি কি করলেন, পানির একটা গ্লাস দিলেন হাতে এবং উনাকে উঠানোর চেষ্টা করছিল। মানে নিজেকেই নিজে উঠানোর চেষ্টা করছেন যে ঘুম থেকে উঠো, তোমার আশেপাশে লোকজন আছে, ঘুম থেকে উঠো। যখন উনি উঠছেন না, তখন যে ফাইজান ভাই হচ্ছে বেডের সামনে দাঁড়িয়েছিলেন, উনি পানির গ্লাসটা ঘুমন্ত ফাইজান ভাইয়ের উপরে একেবারে ঢেলে দেন এবং ওই টাইমে উনার ঘুমটা ভেঙে যায়। তো আমি লিসেনারদের বোঝার সুবিধার্থে আরেকটু সুন্দর করে বলি বিষয়টা, যে ফাইজান ভাই যে ড্রিমটা দেখছিলেন, সেই ড্রিমের ভেতরে উনি নিজেকেই নিজে দেখছিলেন এবং নিজের দুইটা অবয়ব দেখছিলেন, যেখানে একজন ঘুমাচ্ছিলেন এবং একজন নিজেকেই দেখছিলেন। আশেপাশে অনেক লোক ছিল যারা কথাবার্তা বলছিল যে এই ছেলে কি কারণে আমাদের ঘরে, এটা তো আমাদের জায়গা। তো উনি নিজেকেই এই অবস্থা থেকে ঘুম থেকে তোলার জন্য নিজের উপরে পানি ছিটকে মারেন। তো এই পানিটা যখন উনার মুখে লাগে, তৎক্ষণ তো উনার ঘুমটা ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে চিন্তা করেন যে এটা আবার কেমন স্বপ্ন, কেমন কনফিউজিং একটা ড্রিম, এমন ড্রিম আবার আসে নাকি। তো উনি এটাকে জাস্ট একটা ড্রিম ভেবে বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে সিগারেট খাওয়ার চেষ্টা করছিলেন। এই টাইমে উনি দেখেন কি যে উনার গেঞ্জি এবং উনার গলাশ গেঞ্জি এবং আশেপাশের বিছানার চাদর ভেজা, উনার মুখ পর্যন্ত ভেজা, চুল পর্যন্ত ভেজা।
উনি ভাবছিলেন কি যে ভয়ে হয়তো উনি ঘেমে গেছেন, কিন্তু উনার লোয়ার বডি যেটা ছিল বুকের নিচ থেকে সেই জায়গায় কিন্তু একটু ভিজা নেই। ঘামলে তো একটা মানুষের সম্পূর্ণ শরীর ঘামে, কিন্তু উনি শুধুমাত্র আবার বডি উনার ঘামা ছিল। তো উনি চিন্তা করলেন কি এটা কেমন ড্রিম যে আমি স্বপ্ন দেখলাম যে আমি নিজেকে পানি মারলাম, আর এদিকে দেখা যাচ্ছে যে আসলেই আমার গায়ে পানি। এটা কেমনে সম্ভব? আচ্ছা যাই হোক, সকালে আম্মুর সাথে এ বিষয়ে কথা বলব না। তো উনি উঠলেন, হাত মুখ ধুয়ে জানালার কাছে যখন যাবেন তার আগে যখন উনি মুখে টয়েল দিয়ে মুছতেছিলেন, তখন উনি শুনলেন কি যে জানালাটা যেই কাঁচটা আছে সেই কাঁচের মধ্যে কেউ নক করছে। তো উনি যখন পর্দাটা সরালেন তখন সেখানে উনি কাউকেই দেখতে পেলেন না। এরপর এই জিনিসটা নিয়ে উনি বেশ একটা ভাবেন নাই, কারণ অনেক বড় রিসোর্টের মতো একটা জায়গা, আশেপাশে অনেকগুলি রুম, তো অন্য রুমের থেকেও এরকম শব্দ আসতে পারে। শব্দের কথাটা উনি ভুলে যান এবং এই ড্রিমটা যেটা দেখলেন উনি এই ড্রিমের উপরে উনি কনসেন্ট্রেশন রাখতে শুরু করেন, যেটা কি হলো না হলো ভাবতে থাকেন। ভাবতে ভাবতে উনি মোটামুটি প্রায় 5-6টা সিগারেট খেয়ে ফেলেন, এবং যখন এত সিগারেটের ইফেক্টে উনার ব্রেইন প্রায় কাজ করা বন্ধ করে দেয়, তখন উনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালে উঠে উনি কাজী বিয়ের যে একটা প্রোগ্রাম, বিভিন্ন ধরনের কাজ চলছে, সবাই খুব খুশি এবং সবার কথাবার্তা শোনার পরে উনি এই রাতের ঘটনাটা আসলে ভুলে যান। তো রাতের ঘটনা ভুলে যাওয়ার পরে সারাদিন এনজয়মেন্ট হয়, এবং এনজয়মেন্টের পরে সন্ধেবেলায় কাজিনরা মিলে ঠিক করে যে ওনারা কোনো একটা জায়গা ঘুরতে যাবেন, হ্যাং আউট করবেন। তো উনি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে, হ্যাং আউট তো করা যায়, কিন্তু আমি তো একটু টায়ার্ড হয়ে গেছি, আর আমি ঘেমেও গেছি অনেক, তো আমার একটু শাওয়ার নেওয়া দরকার। তো উনি উনার বাকি কাজিনকে বললেন কি যে তোমরা 1-5 মিনিট একটু অপেক্ষা করো, আমি একটু শাওয়ার নিয়ে আসতেছি, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। তো উনি রুমে গেলেন, রুমে গিয়ে রুমের দরজাটা লক করে উনি শাওয়ারে চলে গেলেন। তো উনার একটা বাজে অভ্যাস ছিল, উনি মাঝে মাঝে শাওয়ারে যাওয়ার সময় গামছা, টাওয়েল বা আপনার কাপড় চোপড় উনি এগুলো নিয়ে যেতেন না, মাঝে মাঝেই ভুলে যেতেন। তো উনার এই খারাপ অভ্যাসটা শুরুতে সামাল দিত উনার আম্মু যখন উনি ছোট ছিলেন। এরপরে বড় হওয়ার পরে যখন উনার ছোট ভাইয়ের সাথে উনি রুম শেয়ার করতেন, তখন উনার ছোট ভাই এই দায়িত্বগুলি পালন করতে ভুলে গেল। যে নাও ভাইয়া যখন ডাক দিত যে আমার জামা কাপড় আর টয়েল। আসলে উনার লাইফে সেই বিয়ে নিয়ে এমন একটা ঘটনা ঘটে, যেই কারণে এই বিয়েটা উনি আর অ্যাটেন্ডই করতে পারেননি, বা এই কারণেই বললাম শুরুতে যে উনার কাজিনের সাথে উনার খুব ভালো একটা সম্পর্ক ছিল বা ভাই ছিল। মোটামুটি প্রায় 3-4 দিন পরের রাতে ফাইজান ভাইয়ের রাত 8টার দিকে মোটামুটি ভালো ঘুম ধরে যায়। উনি উনার রুমে ঘুমাতে চলে যান। তো ঘুমানোর সময় উনি শুনতে পেলেন কি, মোটামুটি প্রায় তখন 1:00টার মতো হবে, উনি শুনতে পেলেন উনার ঘরের বাহিরে কেউ টোকা দিচ্ছে এবং অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। উনি যখন ঘুম থেকে উঠে দরজাটা খুললেন, তখন বাহির থেকে দেখলেন উনার কাজিন দাঁড়িয়ে আছে। ওনার কাজিন বলছে কি ফাইজান, তুই এত বড় খারাপ কাজটা কিভাবে করলি? তখন ফাইজান ভাই বলল কি ভাই, ঘুমানো কি খারাপ কাজ নাকি? ফাইজান ভাই বলল কি রসিকতা করিস না, আমি কোনো রসিকতার মোডে নাই, চল। তো আশেপাশে আরো লোকজন দাঁড়ানো ছিল। তো উনি ফাইজান ভাইয়ের হাত ধরে নিয়ে একটা রুমে নিয়ে গেলেন এবং মেয়েটার পাশে বসিয়ে দিলেন, এবং মেয়েটা তখন কাঁদছে, ওই মেয়েটাই যাকে উনি পছন্দ করতেন। তো মেয়েটাকে কাঁদতে দেখে উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদতেছ কি কারণে, আর তোমরা আমাকে এভাবে ডেকে আনলা কি কারণে? তখন ফাইজান ভাইয়ের কাজিন বলে কি তোমার কাছ থেকে এই ধরনের আচরণ আমরা এক্সপেক্ট করিনি ভাই। তনি বলেন কি হয়েছে? মেয়েটা তখন কোনো কথা বলছে না। তখন ফাইজান ভাইয়ের কাজিন বলেন কি যে তুই ওর যখন রুমের মধ্যে একা একা ছিল, তখন তুই ওর রুম কি দিচ্ছিলি কি কারণে? ফাইজান ভাই তো আকাশ থেকে পড়ে। উনি বলেন কি, আরে ভাই আমি তো 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আমি কিভাবে এখানে আসব, তোরাই তো আমাকে ডেকে তুললি। মেয়েটা তখন বলল কি যে ফাইজান ভাই মিথ্যা কথা বলে না, আমি কিন্তু নিজে আপনাকে দেখছি, আপনি উকি দিচ্ছেন। এই কথা বলে মেয়েটা কান্না শুরু করল। উনি চিন্তা করলেন আচ্ছা মেয়ে যখন নিজেই ভেরিফাই করে বলছে, তাহলে আসলে এখানে আমার কিছু করার নাই। এই কথা বলে উনি রুমে চলে আসলেন এবং উনার ব্যাগট্যাগ সবকিছু বুঝিয়ে বাড়ি চলে আসলেন। বিয়েটা অ্যাটেন্ড না করি,
আর তো সাথে সাথে ফাইজান ভাইয়ের সম্পূর্ণ পরিবার বাড়িতে চলে আসে। তো ফাইজান ভাই এরপর আমাকে বলেন কি যে এটার কারণ আসলে কি ছিল আমি জানি না। মেয়েটাও নিজের জায়গা থেকে ঠিক ছিল, কারণ আমিও তো আমার নিজের রূপের মানুষ দেখেছি। মেয়েটার রূপ ধরে কেউ এসছে আমি সেটাও দেখেছি। হয়তোবা জিন ঘড়িতে কোনো সমস্যা। এখানে আসলে যারা আমাকে অ্যাকিউজ করল তাদেরও কোনো দোষ নাই, বা হচ্ছে মেয়েটারও কোনো দোষ নাই, আমারও তো কোনো দোষ নেই, কিন্তু সাফার তো করলাম আমি। এরপর থেকে নাকি ফাইজান ভাইয়ের কাজিনের সাথে তার কখনো যোগাযোগ হয় নাই। ফাইজান ভাইয়ের মাও কখনো তার বোনের সাথে আর কথা বলেন নাই, কখনোই আর যোগাযোগ হয় না। তো এখন ফাইজল ভাই বিয়ে করেছেন, কিন্তু এখন উনার মাথায় প্রশ্নগুলো থাকে যে সেই দিনগুলোতে আসলে কি হয়েছিল, নিজের চেয়ার উনি কাকে দেখেছিলেন এবং কেনই বা উনার সাথে এরকম করা হলো। যখনই প্রশ্নগুলো তার মাথায় আসে উনি অনেক উত্তর খোঁজার চেষ্টা করেন, কিন্তু উত্তর কখনোই খুঁজে পান না। তো এই ছিল প্রিয় লিসেনার্স আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। যদি ভালো লাগে তাহলে খুবই ধন্যবাদ, আর ভালো না লাগলে রিলি সরি। আশা করি পরবর্তীতে আপনাদের মনের মতো ঘটনা নিয়ে আসতে পারব। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভালো না লাগলে আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই এপিসোডটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জিজ্ঞেস করছিল যে এবার তা বল ভাই কি হয়েছিল গতকালকে রাত্রবেলা। উনি উনার কাজিনকে সবকিছু খুলে বলেন, কিন্তু উনার কাজিন বলে কি এটা হচ্ছে তোমার মনের ভুল। তো উনার কাজিন উনি এটাও বলেন যে তাহলে গতকালকে রাতের বেলা যে তাও দিছিল এটা উনি বলেন কি এটাও তোমার মনের ভুল। তখন ফাইজান ভাই বলেন কি যে এটা কেমন মনের ভুল, এটা আবার কিরকম মনের ভুল হয়, আমি তো পাগল না। তো যাই হোক, সেদিনের পরে আসলে ফাইজান ভাইয়ের মাথা রেখেছে উল্টাপাল্টা হয়ে, যে উনি নিজের মতো করেই থাকার চেষ্টা করেন এবং চিন্তা করেন যে আমি বাদে, যেহেতু এখানে সমস্যাগুলি কেউ দেখছেন, সুতরাং হচ্ছে এটা আমাকে নিজের মতো করেই ডিল করতে হবে। আমি আসলে এখানে কাউকে কোনো কিছু বলে কোনো লাভ করতে পারবো না, সো এটা নিজের মতোই ডিল করতে হবে। তো সেদিন রাতের বেলা উনি হচ্ছে মোটামুটি সন্ধ্যের পরে উনি গেলেন হচ্ছে ছাদে, রিসোর্টের ছাদে। ছাদটা দেখার জন্য মেইনলি কাজ ছিল আসলে সিগারেট খাও। উনি সিগারেট খাচ্ছিলেন, হঠাৎ করে চোখে নজরে পড়ল ছাদের একদম কোনায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। উনি যখন একটু ভালোমতো খেয়াল করলেন যে মেয়েটাকে, তখন উনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে উনার সেই মানে কাজিন, যে কাজিনের বিয়ে তার হচ্ছে কাজিন মানে কাজিনের কাজিন। তো উনি কি করলেন, ওদিকে গিয়ে হচ্ছে একটু যখন দেখলেন উনি বুঝতে পারলেন যে এটা কে, এবং এই মেয়েটা ছিল আসলে তিনি যাকে উনি হচ্ছে পছন্দ করতেন এবং যাকে বিয়ে করার জন্য উনি কিছুটা আগ্রহী ছিলেন। কিন্তু উনি জানতে চাচ্ছিলেন আসলে যে এই মেয়েটা তাকে পছন্দ করে কিনা, বা হচ্ছে সে বিয়ে করতে রাজি হবে কিনা। বাসায় প্রস্তাব পাঠানোর আগে উনি এই জিনিসগুলি জানতে চাচ্ছিলেন, কারণ উনি এটা কখনোই চাচ্ছিলেন না যে হচ্ছে প্রস্তাব পাঠালেন আর মা বাবার চাপে পড়ে মেয়েটা বিয়ে করে নিন। তো উনি যখন সিগারেটটা ফেলে চিন্তা করলেন যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সুযোগ, মেয়েটাকে জিজ্ঞেস করি। তখন উনি দেখলেন কি মেয়েটা উনার দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে এসে মেয়েটা হচ্ছে উনার হাত ধরল। হাত ধরে বলল কি যে ফাইজান, তুমি তো চাচ্ছ যে তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা, তুমি চাইলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে পারো। আই এম রেডি টু ম্যারি ইউ। একচুই তো এই কারণে তখন ফাইজান ভাই কি করেন, এই কথাটা শুনে নিজের হাতটা সরিয়ে নিলেন এবং বললেন কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। এক কাজ করে তাহলে আমার কাজিনের বিয়েটা শেষ হোক, এরপরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তো মেয়েটা হচ্ছে রাজি হলো, এবং পরে হচ্ছে ফাইজান ভাই বললেন কি যে চল আমরা নিচে চলে যাই, কারণ হচ্ছে এরকম অন্ধকারের টাইমে যদি আমাদের দুজনকে এভাবে ছাদে কেউ দেখে তাহলে হচ্ছে উল্টাপাল্টা কথা বলতে পারে। মেয়েটা বলল কি যে আপনি চলে যান নিচে, আমি একটু পরে আসতেছি। তো ফাইজান ভাই যখন মানে নিচে আসতেছিলেন তখন উনার মনটা খুব ভালো, যে উনি যাকে চাচ্ছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন, তাকে এখন উনি পেয়ে যাবেন, বিয়ের প্রস্তাব পাঠানো হবে। তো এই কথা চিন্তা করতে করতে উনি যখন নিচে নামছেন তখন উনি দেখতে পেলেন কি যে এই মেয়েটাই আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, এবং উপরের দিকে ওঠার সময় মেয়েটা তাকে বলল কি আসসালামু আলাইকুম ফাইজান ভাই, ভালো আছেন? উনি তো অবাক, উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে কি করলেন, সেখানে কিছুক্ষণ স্টিল দাঁড়িয়ে থাকলেন।
1-2 মিনিট পর উনি যখন ছাদের দিকে গেলেন তখন দেখলেন কি মেয়েটা হচ্ছে একটা চেয়ারের মধ্যে বসে বান্ধবীর সাথে কথা বলছে। উনি মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই তুমি কি একটু আগে ছাদে গেছিলা? ছাদে কি করতেছিলা? মেয়েটা বলে কি বলেন ফাইজান ভাই, আমি তো কখনো রিসোর্টের ছাদে যাই না, আর এখানে এত একটা ফাংশন চলছে, আমি ছাদেই বা কি কারণে যাব? আপনি হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করছেন? তখন ফাইজান ভাই বল কি যে না তেমন কিছু না আসলে। আচ্ছা থাক, সমস্যা নেই, যার নেই যেটা আমি হয়তোবা ভুল দেখছি। তো ফাইজান ভাই মনে মনে চিন্তা করতেছে কি এটা আসলে কি সমস্যা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা তো এর মাঝখানে উনি কি করতেন? একদিন এক কাজিনের রুমে, একদিন এক বন্ধুর রুমে, এরকম করে করে থাকছিলেন। এরপরে